সাউথ ওড়িশা আর ছত্তিশগড় সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগত। কোরাপুটে ওএফডিসি দ্বারা পরিচালিত পাইন রিসর্ট বা কোরাপুট নেচার ক্যাম্প থেকে ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এর আগের এপিসোডে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা কলকাতা থেকে রাতে রওনা দিয়ে পরের দিন সকালে দক্ষিণ উড়িষ্যার মায়াবী প্রকৃতির আনন্দ নিতে নিতে সন্ধ্যেবেলায় কোরাপুট পৌঁছাই। আর না দেখে থাকলে আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি, এপিসোডটি দেখার অনুরোধ রইল। অনেক নতুন জিনিস দেখতে আর জানতে পারবেন। নেচার ক্যাম্প লাগোয়া এই সেই কৃত্রিম পাইনের বন। কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর এই মনোরম সকালে আক্ষরিক অর্থে এখানে হিল স্টেশনের আমেজ পাচ্ছি। আজ এখানে আমাদের প্রথম দিন আর দ্বিতীয় রাত হতে চলেছে। গতকাল এখানে পৌঁছানোর পর আপনাদের রুম ট্যুরটা তো দিয়ে দিয়েছিলাম, কিন্তু অন্ধকারে চারিপাশটা দেখাতে পারিনি, তাই আজ প্রপার্টি ট্যুর দিয়ে শুরু করছি। এই যে দুটো বাঁধানো রাস্তা দেখছেন, এর ওপরের রাস্তাটা কৃত্রিম পাইন বনের পাশ দিয়ে ওই এসি সুইট গুলোর সামনে দিয়ে সুইস টেন্টের দিকে চলে গেছে। আর এই যে নিচের রাস্তাটা, এটা গেছে রেস্টুরেন্টের সামনে দিয়ে ওই যে সুইট গুলো আছে তার যে বারান্দার দিকটা, মানে যেদিকে ভিউ, তার সামনে দিয়ে ঘুরে গিয়ে আবার ওই ওপরের রাস্তাটায় জয়েন করেছে। একটা টিলার ওপরে অনেকখানি জায়গা জুড়ে একটা লম্বা সার্কুলার আর্কের মতো ছড়িয়ে ডিজাইন করা এই রিসর্টটা। তার একদিকে কৃত্রিম পাইন বন আর অন্যদিকে খোলা উন্মুক্ত শহরের ভিউ। এক লহমায় দেখলেই আপনাদের মনে ধরবে আর পছন্দ হয়ে যাবে, একদম গ্যারান্টিড। কোরাপুট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2800 ফিট বা 3000 ফিট উঁচু। এই সামনে দেখতেই পাচ্ছেন, হাঁটলে চললে শহরের মধ্যে দিয়ে কিন্তু একটা ফিলিং আসবে যে হিল স্টেশনে একটু ওপরের দিকে হাঁটছেন, মানে ওপর নিচ করে। আর ওই সামনে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে কুয়াশায় পুরো ঢেকে আছে। সারা রাত বৃষ্টির পরে মানে আকাশটা খুব ভার হয়ে আছে আজকে হয়তো ওয়েদার আমাদের সাথ দেবে না, কিন্তু পরিবেশটা খুব মায়াবী আর মোহময়। চারিপাশটা খুব ভালো। এদিক থেকে চতুর্দিক থেকে দেখতে পাচ্ছেন যে ভিউ গুলো খুব সুন্দর। মানে এমন একটা জায়গা বেছে নেওয়া হয়েছে যেখানে কেউ যদি একান্তে এসে সময় কাটাতে চায়, নিজে একান্তে এসে চায়, বা ফ্যামিলির সঙ্গে এসে বসে সময় কাটাতে চায়, একদম এ ক্লাস জায়গা। আর এই যে সামনের ব্লকটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এদের মানে খাওয়ার জায়গা, রিসেপশন ব্লক কাম। এই ওপরে হচ্ছে, এই ওপরের জায়গাটা হচ্ছে ফুড কোর্ট, নিচে একটা জেনারেটর রয়েছে। আর এই যে সামনের দিকের গুলো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে এসি সুইট 1, 2, 3। এসি সুইটের পেছন দিকটা, মানে যেদিকে বারান্দা রয়েছে, যার দিক থেকে খোলা ভিউ, এই এসি সুইট 3টে 1, 2, 3 আর ওপরে যে সুইচ টেন্ট গুলো আছে তার থেকে কিন্তু সামনের ভিউটা, আকাশ যখন পরিষ্কার থাকবে বা এমনি দিনেও খুব দারুণ ভিউ। আর নিচের দিকটা আমি আবার আরেকবার দেখাচ্ছি, কেননা এত সুন্দর দেখতে লাগছে। ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যিই ভালো দেখতে যাচ্ছে। আর এই নিচে দিয়ে এর রাস্তা চলে গেছে। ওই যে সামনে রাস্তাটা দেখছেন, ওটা NH 326। ওই রাস্তাটা এগিয়ে গেলে কফি বোট বা কফি প্লান্টেশনে যাবে, এবং সেখান থেকে জয়পুরের দিকে চলে গেছে, তার থেকে জগদ্দলপুর যাওয়া যায়। আর এই সামনে হচ্ছে সিঁড়ি, যে সিঁড়িগুলো দিয়ে সুইট বা এসি টেন্ট গুলো থেকে এসে খাবার জায়গায় আসা যায়। সামনে এরকম ট্রাইবাল মিউরালস করা আছে। জায়গাটা নিয়ে আবার বলছি, আমি আমাদের জায়গাটা এত ভালো লেগেছে, বারবার করে বলছি, জায়গাটা এ ক্লাস তোফা জায়গা। আর এই যে রাস্তাটা সামনে এগিয়ে যাচ্ছে, গিয়ে ঘুরে আবার পেছনের রাস্তায় গিয়ে মিট করবে। আর সামনে হচ্ছে এই কটেজ গুলো। সকালে মর্নিং ওয়াক করতে করতে আপনাদের সঙ্গে কথা হচ্ছিল, এখন ঝট করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ডে 1 সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়বো। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, কোরাপুট শহরের লাগোয়া কয়েকটি দ্রষ্টব্য স্থান বাদ দিলে অন্যান্য যে আকর্ষণগুলি পর্যটকেরা কোরাপুটে পরিদর্শন করেন সেগুলো ছড়িয়ে ছিটিয়ে এবং শহর থেকে বেশ দূরে। ভালো করে ঘুরে দেখতে কম করে 2 বা 3 রাত হাতে নিয়ে আসবেন, কারণ এক দিনে কিন্তু 200 কিলোমিটার বা তার বেশি গাড়ি চলবে। এই দেখুন, পাহাড়ের কোলে কি সুন্দর সবুজ ভ্যালি দেখা যাচ্ছে। নিচ দিয়ে NH 326, ওই যে নীল রঙের ডিস্টেন্স মার্কার বোর্ডটাও দূরে দেখা যাচ্ছে, ওখানে একটা পেট্রোল পাম্প রয়েছে। প্লাস পুরো শহরের ভিউটা অল্প বিস্তর ভালোই এখান থেকে দেখা যায়। আর এই পেভ রাস্তাটা ঘুরে বুদ্ধ মূর্তির সামনে দিয়ে ঘুরে আবার অন্য রাস্তায় জয়েন করেছে। এখন এর ওপরেই গড়ে উঠেছে 4টে নতুন সুইস টেন্ট। একদিকে কৃত্রিম পাইন বন আর একদিকে সারি দিয়ে
পরপর 6টা এসি সুইট বা কটেজ। এসি সুইট বা কটেজে ঢোকার দরজাগুলো সব এই সাইডেই। আমি আবার বলছি, 6,190 টাকা দুজনের জন্য এক রাতে, মানে অল ইনক্লুসিভ। এর সঙ্গে 3 বেলা থাকা খাওয়া, মানে লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। আজকালকার দিনে এইরকম জায়গায় একদম স্টিল ডিল। কিরম সুন্দর বেঞ্চ করে দেয়া আছে দেখুন। কটেজ নাম্বার 3 আর 4 এর মাঝখানে এরম একটা ফোয়ারা গোছের করে দেয়া আছে, আর এইখান থেকেই সিঁড়ি নেমে গেছে, যেটা দিয়ে রেস্তোরাঁটা অ্যাক্সেস করতে হয়। মানে এসি সুইট বা সুইট টেন্টে থাকলে এইখান দিয়ে নেমে এসে রেস্তোরাঁটা অ্যাক্সেস করা যায়। সুইট নাম্বার 5 আর 6 এর একটা কমন এন্ট্রেন্স রয়েছে, মানে একটা বড় ফ্যামিলি এলে ওই একসঙ্গে দুটো সুইট নিলে একটাই এন্ট্রেন্স, একসঙ্গে একটা ইউনিট হিসেবে বেশ ভালোভাবে থাকার ব্যবস্থাও এখানে করা রয়েছে। আগামীকাল পাইন বনের মধ্যে হাঁটতে যাব। আজ এখানেই মর্নিং ওয়াকের ইতি টেনে তাড়াতাড়ি রেডি হয়ে ডে 1 সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়ি। নেচার ক্যাম্পের একদম পাশেই রয়েছে কফি বোর্ডের বিরাট বড় কফি প্লান্টেশন। এছাড়া কোরাপুট শহরের কেন্দ্রে রয়েছে সুদৃশ্য জগন্নাথ মন্দির আর ট্রাইবাল মিউজিয়াম। তাছাড়া রয়েছে কোরাপুট ইকো টুরিস্ট পার্ক, যেখান থেকে ওয়েদার ভালো থাকলে আর সন্ধ্যের দিকে শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা আজকে সাইট সিইং এর সূচনা করব সবর শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের দর্শন করে। এই সেই বিখ্যাত জগন্নাথ মন্দির। কোরাপুট অঞ্চলের ইতিহাস জড়িয়ে আছে রামায়ণের সঙ্গে। পুরাণ মতে এই অঞ্চল দণ্ডকারণ্য নামে পরিচিত ছিল এবং কোরাপুট শহর এই দণ্ডকারণ্য অঞ্চলের একেবারে কেন্দ্রে অবস্থিত। বিশ্বাস করা হয় প্রাচীন যুগে সবর আদিবাসী গোষ্ঠীর প্রধান কাঠের রূপে ভগবান জগন্নাথের সেবায় নিয়োজিত ছিলেন, তাই এর নাম সবর শ্রীক্ষেত্র। অনুমান করা হয় মন্দিরটি কোরাপুট অঞ্চলে বসবাসকারী সবর সম্প্রদায় দ্বারা 12 শতকের দিকে নির্মিত হয়েছিল এবং ভালে 70-এর দশকে এটি পুনর্নির্মিত হয়। মূল মন্দিরটির চারিদিকে আরো অনেক দেবদেবীর মন্দির রয়েছে, আর রয়েছে প্রভু জগন্নাথের বিভিন্ন বেশে আবির্ভাবের নিখুঁত চিত্রায়ন। এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল জগন্নাথের চেতনা সমগ্র অঞ্চলে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। এখানে জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গের কোনো ভেদাভেদ নেই। সকল মানুষের জন্য এই মন্দিরের দ্বার সর্বদা উন্মুক্ত। ভারতের এবং উড়িষ্যার সকল পবিত্র পীঠস্থান আর তীর্থক্ষেত্রগুলির অধিষ্ঠাত্রী দেব দেবীদের প্রতিচ্ছবিও এই মন্দির প্রাঙ্গণে চিত্রায়িত করা হয়েছে। রথযাত্রা সমগ্র ওড়িশার অন্যতম প্রধান উৎসব। কোরাপুটের জগন্নাথ মন্দিরেও প্রতি বছর রথযাত্রা খুব জাঁকজমকভাবে পালিত হয়। এই রথযাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো রথ ঝাঁট দেওয়ার আচার। এই আচারটি যিনি করেন, পুরীতে এই কাজ করেন গজপতি মহারাজ স্বয়ং, কিন্তু কোরাপুটে এই শুভ কাজটি করে থাকেন একজন আদিবাসী গ্রাম প্রধান, যাকে ওই দিনের জন্য রাজা হিসেবে অভিষিক্ত করা হয়। এই বিশেষ দিনে কোরাপুট জেলার আশেপাশের গ্রাম প্রধানদের হাতে গামছা তুলে দিয়ে তাদের সম্মান জানান এখানকার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। এখানে এসে এই ওপরের চিত্রগুলি দেখে জানতে পারলাম যে সিদ্ধিদাতা গণেশেরও এত বিভিন্ন প্রতিরূপ হয়, এটা আগে একদমই জানা ছিল না। এখানে প্রচার করা হয় যে ঈশ্বর সমগ্র মানব জাতির ত্রাতা এবং প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে তাকে প্রণাম জানানো। কোনো পূজা পার্বণের দিন না হলে এখানে সকাল সকাল এলে মন্দির একদম খালি পাবেন। দেখবেন এক অনন্য পূজাস্থল, যা স্থানীয় আদিবাসী সংস্কৃতি ও বিশ্বাসকে অত্যন্ত সুন্দরভাবে একত্রিত করেছে প্রভু জগন্নাথের লৌকিক কাহিনীর সঙ্গে। এই আদিবাসী থিমকে আরো এগিয়ে নিয়ে আমরা এগোচ্ছি মন্দিরের খুব কাছেই অবস্থিত আদিবাসী সংগ্রহশালা বা ট্রাইবাল মিউজিয়াম ঘুরে দেখতে। মন্দিরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ট্রাইবাল মিউজিয়াম। এ অঞ্চলের আদিবাসীদের জীবনযাপনের সম্পূর্ণ রূপ এখানে দেখতে পাবেন। তাদের সংস্কৃতি, রীতিনীতি, বেশভূষা, খাওয়া দাওয়া, অস্ত্রশস্ত্র, বাড়িঘর, চাষবাসের উপকরণ সব দর্শানো আছে এই সংগ্রহশালায়। ভিডিওটি পজ করে এই প্লাগটি দয়া করে পড়ে নেবেন। এক বিষাদময় ইতিহাস জড়িয়ে রয়েছে এই সংগ্রহশালার চত্বরের সঙ্গে। 20 শতকের শুরুতে আসামের চা বাগানগুলিতে শ্রমিকের তীব্র সংকট দেখা দেয়।
তখন ব্রিটিশ সরকার টি ডিস্ট্রিক্ট লেবার অ্যাসোসিয়েশন বা টিডিএলএ গঠন করে একটি শ্রমিক পরিবহন নীতি গ্রহণ করেন। সেই সময় কোরাপুটে কর্মরত টিডিএলএ এজেন্টদের বাসভবন ছিল আজকের এই আদিবাসী সংগ্রহশালা। মিউজিয়ামে ঢোকার মেন হলের সামনে আদিবাসী জীবনযাত্রার বিভিন্ন দিক ফুটিয়ে তোলা রয়েছে এরকম বিভিন্ন ছবির মাধ্যমে। এই ছবিগুলো দেখলে বোঝা যায় এদের জীবনযাত্রা কতটা কঠিন, কিন্তু এরা কিরম ভাবে নিজেদের মানিয়ে নিয়েছে। রয়েছে একটা সুদৃশ্য পালকি, আর তার সঙ্গেই এগিয়ে গেলে হচ্ছে মেন হল, যেখানে মেন এক্সিবিট গুলো রয়েছে। এখানে প্রথমেই এরকম দেখতে পাবেন এদের আলো জ্বালানোর মানে কেরোসিনের সরঞ্জামের থেকে শুরু করে তালা, চাবি, বাসন কোসন সবই রয়েছে। এরপরে রয়েছে সাজসজ্জা বা বেশভূষা, মানে এই হচ্ছে হেডব্যান্ড, মাথায় যে এরা অলংকার পরে, যেগুলো ঘাস দিয়ে তৈরি হেডব্যান্ড, সেগুলো কিরকম ভাবে তৈরি করা হয়, কিরকম ভাবে হয়, এখানে সাজিয়ে একদম সুন্দরভাবে ডিসপ্লে করা রয়েছে। পাশেই রয়েছে নেকলেস। এখনো রাস্তাঘাটে আদিবাসী মহিলাদের এরকম নেকলেস পরে বেড়াতে দেখবেন। পাশেই রয়েছে পারম্পরিক বেশভূষায় সজ্জিত এক আদিবাসী মহিলার মূর্তি। চলুন এক্সিবিট গুলো দেখতে দেখতে আপনাদের বাকি গল্পটা শোনাই। অবিভক্ত কোরাপুট থেকে প্রতি বছর প্রায় 3000 জন শ্রমিক এখান থেকে আসামে পাঠানো হতো। 1957 সালে টিডিএলএ বন্ধ হওয়ার আগে পর্যন্ত কোরাপুট অঞ্চল থেকে প্রায় 1 লক্ষেরও বেশি আদিবাসী শ্রমিককে আসামের চা বাগানে পাঠানো হয়েছিল। আসামে যাওয়ার যাত্রাপথ ছিল প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ আর অত্যন্ত কষ্টকর। অধিকাংশ ক্ষেত্রেই শ্রমিকেরা আর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি। ধীরে ধীরে তারা অসমের সমাজে মিশে যান এবং স্থানীয়দের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং হারিয়ে ফেলেন নিজের মাতৃভাষা ও সংস্কৃতির সঙ্গে যোগাযোগ। আজ অসমে বসবাসকারী অনেক ওড়িয়া পরিবার এখনো তাদের আদিবাসী পরিচয় বহন করেন। মিউজিয়ামটি অনাড়ম্বর কিন্তু বেশ মনে ধরবে। আদিবাসীদের সরল জীবনযাত্রা সম্পর্কে কত কিছু নতুন জিনিস জানতে পারলাম। এইবার আমরা মিউজিয়াম ছেড়ে বেরিয়ে যাব কোরাপুটের বাইরের দ্রষ্টব্য স্থানগুলি দেখে নেওয়ার জন্য। কোরাপুট নেচার ক্যাম্প থেকে জগন্নাথ মন্দির আর ট্রাইবাল মিউজিয়ামের দূরত্ব মোটে 4 কিলোমিটার। আমরা এখন NH-26 ধরে কোরাপুট শহরের মধ্যে দিয়ে কোরাপুট শহরের বাইরে যাচ্ছি। কোরাপুটের রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর চওড়া। আমাদের বেশ পছন্দ হয়েছিল। একটু বেরোলেই মিউনিসিপাল লিমিটস, আর কোরাপুটের মিউনিসিপাল লিমিটস ক্রস হয়ে গেলেই চতুর্দিকে খুব সুন্দর সবুজ ভ্যালি, পাশ দিয়ে কলকল করে নদী বয়ে যাচ্ছে, পাহাড় পর্বত, অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। শহরের বাইরে আজকে আমাদের প্রথম গন্তব্য ডুমুরিপুটের নীলিং হনুমান স্ট্যাচু, যা প্রায় NH-26 এর একদম ওপরে, আর ট্রাইবাল মিউজিয়াম আর জগন্নাথ মন্দির থেকে মোটে 12 কিলোমিটার দূরে। চলুন, আমরা প্রায় পৌঁছে গেছি, এবার স্ট্যাচুটা ঝট করে দেখে নেওয়া যাক। আপনারা আগের এপিসোডে দামানজোরির 108.9 ফিট হনুমানজি স্ট্যাচু দেখেছেন, আর এটা হচ্ছে ডুমরিপুটের নীলিং হনুমান কিংবা হাঁটু বেড়ে বসা হনুমানজির স্ট্যাচু। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট স্ট্যাচু, নীলিং স্ট্যাচু আর কি হনুমানজির। আর এর পাশে একটা রাম মন্দিরও আছে। আজ প্রায় 200 কিলোমিটার পথ চলা রয়েছে। জগন্নাথ মন্দির আর ট্রাইবাল মিউজিয়াম দেখতে বেশ খানিকটা সময় লাগলো, তাই আর দেরি না করে তড়িঘড়ি পবনপুত্রকে প্রণাম জানিয়ে জাতীয় সড়ক 26-এ আবার উঠে পড়লাম। পরের গন্তব্য ডুমুরিপুর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে সুনাবেদায় হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের হাল মিউজিয়াম বা বিজু পট্টনায়ক এভিয়েশন মিউজিয়াম। সামনের বাঁদিকের এই ইন্টারসেকশন থেকে দামানজোড়ি হনুমান স্ট্যাচু 11 কিলোমিটার, আসা যাওয়া নিয়ে 22 কিলোমিটার। সবকিছু দেখতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। সেই জন্য গত এপিসোডে দেখেছেন আমরা কলকাতা থেকে কোরাপুট আসার সময় দামানজোড়ি দ্রষ্টব্য স্থানগুলো দেখে নিয়েছিলাম। ডান দিকে এবার চোখে পড়ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ফ্যাক্টরি কম্পাউন্ড। আমরা সুনাবেডায় ঢুকে পড়েছি। 1961 সালে উড়িষ্যার কোরাপুটে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের এই কারখানাটি স্থাপনা করা হয়। এই কারখানায় ভারতীয় বায়ুসেনার মিগ এবং সুখয় যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি এবং ওভারঅল করা হয়। সুনাবেডাতে কোবরা কমান্ডোদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সও রয়েছে। 1971-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে অনেক উদ্বাস্তু বাঙালি পরিবারকে এই অঞ্চলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা এসে পড়েছি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের মেইন গেটের কাছে। এই যে সিগন্যালটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে ডান দিকে ঘুরে এগিয়ে গেলেই হচ্ছে কারখানার গেট। এসে পড়লাম NH-26 লাগোয়া হাল সুনাবেডা মিউজিয়ামের গেটে।
যারা বায়ুসেনা, যুদ্ধ বিমান বা এভিয়েশন সংক্রান্ত ব্যাপারে ইন্টারেস্ট রাখেন তাদের কাছে এটা স্বর্গরাজ্য। ট্রিপটা প্ল্যান করার সময় ঠিকই করে নিয়েছিলাম যে আর কিছু দেখতে না পারলেও এই মিউজিয়ামটা ঠিকই দেখব। সামনে রইল বিজু পট্টনায়ক এরোনটিক্স মিউজিয়াম, সুনাবেডা। সুন্দর ছিমছাম মিউজিয়াম, সামনে বিজু পট্টনায়কের মূর্তি। সোম থেকে শনি প্রত্যেক দিন বেলা 3টে থেকে বিকেল 6:30 অবধি মিউজিয়াম খোলা থাকে, আর রবিবার দিন এটা খোলা থাকে সকাল 10টা থেকে। বেশ অনেকখানি জায়গা জুড়ে এই মিউজিয়ামটি করা হয়েছে। আর মেইন বিল্ডিং এর ঠিক উল্টো দিকেই রয়েছে এই মিউজিয়ামের স্টার অ্যাট্রাকশন MiG-21 ফাইটার, পৃথিবীর সব থেকে বেশি সংখ্যায় তৈরি হওয়া ফাইটার, যা প্রায় 11,000 পিসেরও বেশি তৈরি হয়েছে। এটা ইন্ট্রোডিউসড হয় ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে প্রায় 70-এর দশকে বা 60-এর দশকের শেষে, 70-এর দশকের শুরুতে। তখনকার দিনের ম্যাক 2-তে যাওয়ার সুপারসনিক ফাইটার এখনো আমাদের বায়ুসেনায় এটা অ্যাক্টিভ সার্ভিসে রয়েছে। এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে MiG-21 বাইসন। সামনে যেটি দেখছেন এটা হচ্ছে ওই 1960-এর দশকের শেষের দিকে MiG-21 FL সিরিজের বিমান। এই বিমানটির একটি ইতিহাস রয়েছে, এটাকে ভালো করে দেখলে ল্যাজে দেখবেন টেল নাম্বার C703 লেখা রয়েছে। এই বিমানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন 1971 সালে পাকিস্তানের সময় যুদ্ধ হয় তখন এটা অ্যাকশন দেখেছিল, এবং তারপরে এটাকে নাসিকে ডিকমিশন হওয়ার পরে নাসিকের পার্মানেন্ট ডিসপ্লেতে থাকে এবং এখন সুনাবেডায় রয়েছে। আরেকটা জিনিস হলো এই যে প্লেনটি দেখছেন, এই যে সামনের এই যে সবুজ রঙের নোজ কোন, এটি এক্সটেন্ডেড পজিশনে আছে। এটা সুপারসনিক ফ্লাইটের সময় এক্সটেন্ডেড থাকে, কিন্তু প্লেন যখন কম স্পিডে চলে বা ল্যান্ডিং বা টেক অফের সময় এই কোণটি কিন্তু ভেতরের দিকে থাকে। ও আর একটা জিনিস হচ্ছে যে এই প্লেনের যে ইঞ্জিন, এই ইঞ্জিন কিন্তু এইখানে এই হাল সুনাবেডায় তৈরি হয়েছিল এবং পরে ওভারঅল হয়েছিল। চলুন এবার আমরা এগিয়ে গিয়ে ইঞ্জিনটাকেও দেখে নিই, সেটাও এখানে ডিসপ্লেতে রয়েছে। ভারতে আসা প্রথম MiG-21 FL সিরিজের টুম্যানস্কি R11 টার্বোজেট ইঞ্জিনের স্ট্যাটিক ডিসপ্লে। এখন MiG-21 বাইসন এরই উত্তরসূরি R25 দিয়ে পাওয়ার্ড। উল্টো দিকেই রাখা রয়েছে MiG-21 স্ট্যাটিক ডিসপ্লেতে। আর এবার আমরা মিউজিয়ামে ঢুকছি। মিউজিয়ামের ভেতরে রং বেরঙের ছবি, পার্টস ডিসপ্লে, স্কেল মডেল এসব দিয়ে প্রভূত তথ্য দেয়া রয়েছে। যেহেতু হাল সুনাবেডা ইঞ্জিন ডিভিশন, এখানে MiG-21 ফ্যামিলি মানে MiG-21, MiG-27, MiG-29 এগুলো সব ইঞ্জিন, আর সুখয় Su-31 MKI এর ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো রাশিয়ার থেকে আন্ডার লাইসেন্স এখানে তৈরি হয় এবং ওভারঅলও হয়। তাই মেজর ডিসপ্লে গুলো হচ্ছে ইঞ্জিন সংক্রান্ত, যেমন এখানে ইঞ্জিনের ডিফিউজার, শ্যাফট এগুলো দেখছেন, এগুলো সব স্পেসিফিক মেটালের অ্যালয় লাগে। সিক্রেট এখানে রয়েছে বিভিন্ন এয়ারক্রাফটের মডেল, অনেক পুরনো এয়ারক্রাফটও রয়েছে, তার সঙ্গে নতুন এয়ারক্রাফটও রয়েছে। মডেলগুলো দেখেই কি লোভ হচ্ছে, দেখেই মনে হচ্ছে যে একটা দুটো নিয়ে যেতে পারলে বা কিনতে পারলে কি ভালো হতো। এই মডেল কালেক্ট করা অনেকে নেশার মতো বড় বড় হবি। এখানে দেয়া রয়েছে জেট ফাইটারের কোন জেনারেশন কোনটা। এখন তো এই F-35B এর জন্য জেনারেশনের কথা খুবই শোনা যাচ্ছে। আর এইখানে দেয়া রয়েছে সাল দিয়ে কোন কোন ইঞ্জিন কখন তৈরি হয়েছিল, কি কি ইঞ্জিনের প্যারামিটার, কত ফ্রিকুয়েন্টলি সেটা ওভারঅল হয়, সব ইনফরমেশন। তার পাশেই রয়েছে ইভলিউশন অফ এভিয়েশন অ্যান্ড ইভলিউশন অফ এরিয়াল ওয়ারফেয়ার। তারপরে এইখানে নিচে দেখুন, এখানে রয়েছে কম্প্রেসার ডিস্ক, আবার ভেরি স্পেশাল অ্যালয়। এইটা হচ্ছে কম্বাশন চেম্বার। হ্যাঁ, আমরা গাড়িতে ইগনিশন কয়েল এক্সেট্রা বলি, এখানে হচ্ছে কম্বাশন চেম্বার। তারপর এখানে রয়েছে টারবাইন ডিস্ক, নজেল গাইড ভেন্স, টারবাইন ব্লেডস, মানে অনেক কিছু ইনফরমেশন। দেখেই মনটা ভালো হয়ে গেল। যারা এভিয়েশন ভালোবাসেন তাদের কাছে তো বললাম স্বর্গরাজ্য। এটা খুব ভালো করে দেখলাম। এখন দেখে নিয়ে এবার আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে বেরোবো। এটা বেশ খানিকটা দূরে যেতে হবে, বেশ খানিকটা সময় লাগবে, তাই আবার ঝটপট বেরিয়ে পড়ছি পরের গন্তব্যের উদ্দেশ্যে। একটা দারুণ মিউজিয়াম ভিজিট শেষ করে বেরিয়ে পড়লাম বিজু পট্টনায়ক এরোনটিক্স মিউজিয়াম থেকে। এবার যাব জলপ্রপাত দেখতে, নন্দপুর হিলসে রানী দুদুমা জলপ্রপাত। এখান থেকে বেশি দূরে নয়। এই বিজু পট্টনায়ক মিউজিয়ামের যে গেটটা, এই গেটটা তো আগেই দেখিয়েছিলাম NH-26 এর ওপরে। জাস্ট গেট থেকে আমরা বাঁদিকে টার্ন নেবো, আর বাঁদিকে টার্ন নিলে একটু দূরে গেলেই সেমিলিগুড়া টাউন। সেমিলিগুড়া
এখানে উড়িষ্যা কোরাপুট রিজিয়নে একটা বেশ বর্ধিষ্ণু টাউন, আশেপাশে দুটো বড় টাউনশিপ রয়েছে, একটা এই হালেট এই হিন্দুস্তান এরোনটিক্স এর টাউনশিপ, আর একটা নালকো দামানজোরি। 11:30 বেজে গেছে, পাশে এই হোটেল ইম্পেরিয়াল ইনটা দেখে ভালো মনে হলো, দেখে রাখলাম, কেননা এখানে ফিরতে ফিরতে তো 2-2:30 বেজে যাবে, খিদে পাবে, তো এখানে এসে আবার লাঞ্চ করে নেওয়া যাবে, তাই এই জায়গাটা মার্ক করে রাখলাম। হোটেলটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ ভালো। আর দুপা এগোলেই সেমিলিগুড়ার মেইন জাংশন, এইখান থেকে সোজা রাস্তাটা NH-26, দেওমালি যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হয়। এই রাস্তাটা সালুর হয়ে আবার শ্রীকাকুলামের দিকে যাচ্ছে, আর আমরা এখান থেকে ডান দিকে ঘুরে যাব নন্দপুর রোড দিয়ে রানী দুদুমা ওয়াটারফলসের জন্য। হাল মিউজিয়াম থেকে এই সেমিলিগুড়া জাংশনটা মোটে 2 কিলোমিটার, আর এই পয়েন্ট থেকে, এই সেমিলিগুড়া জাংশনের এই পয়েন্ট থেকে রানী দুদুমা ওয়াটারফল হচ্ছে টোটাল 26 কিলোমিটার। কোরাপুট থেকে ওই আপনার 47-48 কিলোমিটার টোটাল রানী দুদুমা ওয়াটারফলসের রাস্তা। নন্দপুর রোড কিন্তু দারুণ সিনিক, আর নন্দপুর টাউন থেকে রানী দুদুমা ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে জাস্ট 3 কিলোমিটার। নন্দপুর টাউন থেকে কিন্তু আরেকটু এগিয়ে গেলে, মানে 57 কিলোমিটার মতো আরেকটু এগিয়ে গেলেই চলে যাবেন আরাকু ভ্যালি। আপনাদের হয়তো আগে বলিনি, মানে এখান থেকে কিন্তু অনায়াসে আরাকু ভ্যালি যাওয়া যায়, আর আরাকু ভ্যালি থেকে বিজয়ানগরম যাওয়া যায় বা বিশাখাপত্তনম যাওয়া যায়। মানে কলকাতা থেকে কেউ যদি ওইদিকে মানে ভাইজ্যাক বা বিজয়ানগরম হয়ে আরাকু হয়ে এদিকে আসতে চান, সেটাও কিন্তু এমিনেন্টলি পসিবল। এখন আমাদের সঙ্গে একসাথে এনজয় করুন সেমিলিগুড়া থেকে রানী দুদুমা পর্যন্ত যাওয়ার রাস্তার এই অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মাখা ড্রাইভটি। পৌঁছে গেলাম রানী দুদুমার পার্কিং এ। গাড়ির পার্কিং ফি হচ্ছে 50 টাকা, আর রানী দুদুমার এন্ট্রি ফি হচ্ছে প্রতিজন 10 টাকা করে। টিকিট কাটার পর রানী দুদুমার জন্য এই সুদৃশ্য গেট দিয়ে ঢুকতে হবে। গেটটা দেখতে বেশ সুন্দর। গাড়ি পার্কিং থেকে কিন্তু রানী দুদুমা ওয়াটারফলের দূরত্ব হচ্ছে প্রায় 1 কিলোমিটার। এইরকম সুন্দর বাঁধানো পথ, তার প্রথম দিকটা প্লেন, কোনো অসুবিধে নেই, আর রাস্তার এক সাইডে রয়েছে এরকম সুন্দর সবুজ ক্ষেত। মানে প্রকৃতি এখানে অসাধারণ, দেখতে খুব ভালো লাগবে, হাঁটতেও খুব ভালো লাগবে। প্রথমে তো কোনো কষ্টই হবে না, কিন্তু এটা নন্দপুর পাহাড়ের ওপরে, অল্প বিস্তর তো উঁচু নিচু আছে, কিন্তু মোটের ওপরে মসৃণ প্রথম দিকটা। কিছু দূর যাওয়ার পরে দেখবেন স্বয়ং কিংকং বাবু আপনাদের সাদর অভ্যর্থনা করার জন্য নিজে উপস্থিত রয়েছেন। জলপ্রপাত পৌঁছানোর ঠিক আগে বেশ কয়েকটা সিঁড়ি চাপতে হবে, আর এইখানে বয়স্ক লোকেদের কিছুটা কষ্ট হলেও হতে পারে। জলের শব্দ শুনতেও পাচ্ছেন, আর এই জলপ্রপাত দেখতেও পাচ্ছেন। আমরা পৌঁছে গেছি রানী দুদুমা জলপ্রপাতে। এই জলপ্রপাতটি 2-3টে ধারা বা ক্যাসকেডস আছে, আর এই এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এটা মেইন ভিউইং প্ল্যাটফর্ম। এই যে মধ্যিখানের ক্যাসকেডটা, যেটা এখন সামনে দেখা যাচ্ছে, যেখান থেকে এই জলটা মোটা হয়ে পড়ছে, এই জায়গাটাই ভিউইং প্ল্যাটফর্ম রয়েছে। এখানেই সব লোকজন, দর্শক যারা আসেন, পর্যটক, তারা এইখানেই ঘুরে ফিরে আনন্দ নেন। কেউ কেউ চানও করেন, এনজয় করেন। ওই যে ওপর থেকে কি সুন্দরভাবে মোটা হয়ে জলের ধারা পড়ছে, সবাই এখানে আজ আনন্দ করতে এসছে। আর তার উপরে আরেকটা জিনিস হচ্ছে যে আজকে একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন, অতটা রোদ নেই। এই যে 1 কিলোমিটার মতো উঁচু নিচু রাস্তা দিয়ে হেঁটে এলাম আর তারপরে সিঁড়িটা চড়লাম, তাতে কিন্তু বিশেষ কষ্ট হয়নি, পার্টিকুলারলি এই ওয়েদারের জন্য। আর এখন বর্ষার সময় ওয়াটারফল ফুলে আছে, শুনেছি যে ভরা বর্ষা হলে আরো ফেঁপে ওঠে। এই দেখুন, আরেকটু কাছের থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এইটাই বলছি, এটা হচ্ছে মেইন ক্যাসকেড। এর ওপরেও একটা ক্যাসকেড আছে, নিচেও একটা ক্যাসকেড আছে। মোটামুটি 60-70 ফিট এরকম হাইট হবে। এরকম হাইটের থেকে পরে নন্দপুর হিলসের ওপরে রানী দুদুমা ওয়াটারফল দেখে মন ভরে যাচ্ছে। এখান থেকে তো আর ফিরতেই ইচ্ছে করছে না, ইচ্ছে করছে যে এইখানেই বসে সময়টা কাটাই। আর এই যে দেখুন, এই যে ওয়াটারফলের এই যে মিডল ক্যাসকেড, এইখান থেকে জল গড়িয়ে এসে পড়ে আবার ওর নিচের যে ক্যাসকেডটা, সেইটা ওঠার সময় যেটা দেখালাম, সেইখানে সেটা পড়েছে। তো এখানে এসে খুব ভালো লাগলো।
আপনাদের দেখালাম রানী দুদুমা ওয়াটারফল। এইবার প্রায় এখন 1:30 বাজে, 1:30 কাছাকাছি বাজে, 1:30 থেকে একটু কম। এইবার আমরা যাব আবার সেমিলিগুড়া অভিমুখে এবং সেখান থেকে যাব আজকে শেষ গন্তব্যে কোরাপুট ফেরার আগে। বেলা 1:45 বাজে, রওনা দিলাম রানী দুদুমা থেকে। প্রথমে রানী দুদুমা থেকে নন্দপুর 3 কিলোমিটার, তারপর নন্দপুর থেকে সেমিলিগুড়া 23 কিলোমিটার, মানে আপ টু সেমিলিগুড়া সেই 26 কিলোমিটার রাস্তা। যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার ফেরত যাব, কিন্তু এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর যে যতবারই আসুন না কেন নতুন ভাবে দেখবেন আর বারবারই মনে হবে আরো খানিকটা এর ওপর দিয়ে যাই। আমাদেরও তাই হচ্ছে, কিন্তু অনেক বেলা হয়ে গেল, খিদে পেয়েছে, এবার সেমিলিগুড়া পৌঁছে খেয়ে নিতে হবে আর ঝটপট লাঞ্চ শেষ করে সেমিলিগুড়া থেকে NH-26 ধরে এগিয়ে যাব দেওমালির উদ্দেশ্যে। সেমিলিগুড়া পৌঁছে লাঞ্চ খেয়ে স্টার্ট করতে করতে 3:20 মতো হয়ে গেল। এই আমরা সোনাবেদা মিউনিসিপ্যালিটি লিমিট ক্রস করলাম। এখন আমরা সেমিলিগুড়া থেকে NH-26 ধরে সোজা এগিয়ে যাচ্ছি। সেমিলিগুড়া থেকে দেওমালি হিলের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, আর কোরাপুট থেকে ডাইরেক্টলি এলে ওটাই কমপক্ষে 68 থেকে 70 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়ে। তো প্রথমে NH-26 ধরে সেমিলিগুড়া থেকে সোজা এগিয়ে যেতে হবে কুন্দুলি বলে একটা জায়গায়, আর কুন্দুলি থেকে আমরা বাঁ দিকে বেঁকে যাব, দিয়ে পাহাড়ে চড়া শুরু হবে আর কি, পাহাড়ে মানে দেওমালি হিলের ওপরে ওঠা শুরু হবে। তো এই কুন্দুলি থেকে যেখানে আমরা বাঁ দিকে বেঁকবো সেখান থেকে দেওমালি হিল টপ হচ্ছে 24 কিলোমিটার, তার ওই সেমিলিগুড়া থেকে এই টোটাল আপনাদের 40 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়বে। আমরা কুন্দুলি থেকে দেওমালির দিকে চলেছি। দুধারের প্রকৃতির রূপ নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই, কিন্তু আকাশের মুখ বেশ ভার, খুব শিগগিরই ঝেঁপে নামতে চলেছে। আমরা কোরাপুট থেকে জাতীয় সড়ক 26 ধরে যে এগোচ্ছিলাম সেটা কিন্তু সালুর হয়ে বিজয়ানগরমের দিকে চলে গেছে, আর সালুর থেকে স্টেট হাইওয়ে 4 ওটা রাজাম হয়ে চিলিকাপালেম বলে একটা জায়গায় শ্রীকাকুলামের একদম সামনে গিয়ে NH-16 মিট করে, আর সেখান থেকে আবার কিন্তু কলকাতা চলে যাওয়া যায়। কোরাপুট থেকে শ্রীকাকুলামের দূরত্ব 178 কিলোমিটার, মানে কলকাতা থেকে যদি কেউ কোরাপুট ডাইরেক্টলি আসেন রায়গড়া না হয়ে, তাহলে এটাও আরেকটা অল্টারনেট রুট। আপনারা যারা নিজের বাহনে এদিকে বেড়াতে আসবেন, সে 2 চাকা বা 4 চাকা যাই হোক না কেন, আশা করি আমার এই ম্যাপ ব্যবহার করে দিক নির্দেশ দেওয়াতে আপনারা উপকৃত হবেন। আর আপনারা যদি নিজেরাও এখানে গাড়ি ভাড়া করে ঘোরেন বা লোকালি কোনো ট্যুর কোম্পানির সঙ্গে ঘোরেন, তাহলেও কোন দিকে যাবেন, কতখানি দূর পড়বে, কতখানি হাতে সময় নিয়ে ঘুরতে হবে, এই সব ব্যাপারে আপনাদের একটা প্ল্যান করতে সুবিধে হবে। কেমন লাগলো কমেন্ট করে দয়া করে জানাবেন। সামনের গেটটি দেখুন, আমরা দেওমালির দোরগোড়ায় পৌঁছে গেছি। এখান থেকে আর মাত্র 7 কিলোমিটার এগোতে হবে। প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এই অঞ্চলে। দেওমালি উড়িষ্যার সবচেয়ে উঁচু শৃঙ্গ। হিলটপের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1672 মিটার বা 5480 ফিট। গাড়ির রাস্তা পিক থেকে প্রায় 700 মিটার নিচে ওয়াচ টাওয়ারে শেষ হয়ে যায়। একদম উপরে চড়তে গেলে একটা ছোট্ট ট্রেক করতে হবে। দেওমালি শুধু একটা পাহাড় নয়, এটি একটি কমপ্লিট এক্সপিরিয়েন্স। একের পর এক পাহাড়ের ঢেউ, মাইলের পর মাইল ঘন সবুজ উপত্যকা, হাওয়ার শব্দ, যখন তখন মেঘেদের আনাগোনা, শান্ত পরিবেশ, পাখিদের কলরব, সবকিছু মিলিয়ে এক অনন্য ল্যান্ডস্কেপ। যারা পাহাড় ভালোবাসেন, যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, দেওমালি তাদের জন্য স্বর্গ। এখানে চারিপাশ বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন বা মেঘে ঢাকা থাকে, তবে আজ আবহাওয়া আমাদের প্রতি সদয় নয়, একটু বেশি মুখ ভার করে আছে। এখন বাজে বিকেল 4:30। এরম বুড়ি ছোঁয়া ভাবে এই সৌন্দর্যের আনন্দ নেওয়া একদমই অভিপ্রেত নয়। আমরা এখানে হাতে সময় নিয়ে আবার আসবো এক অ্যাডভেঞ্চারাস রুটে, থাকবো দেওমালি হিলে অবর্ণনীয় সুন্দর দেওমালি নেচার ক্যাম্পে, আর কথা দিচ্ছি আপনাদের পুরো একটা এপিসোড জুড়ে দেওমালি ও কুটশিল ঘুরিয়ে দেখাবো। বেশি দিন অপেক্ষা করতে হবে না, এই সিরিজের এক পরবর্তী এপিসোডেই থাকবে সেই চমক। তবে আর দেরি কেন, সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সিরিজের আগামী এপিসোডগুলি মিস করবেন না যেন। গল্প লজিক্যালি এগোনো যাক। বৃষ্টি আর অন্ধকার নেমে আসায় আমরা ফেরার পথ ধরে সন্ধ্যে 7টা নাগাদ পৌঁছে যাই কোরাপুট। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবার অনুরোধ রইল। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ।